পিরিয়ড অবস্থায় বাসর ঘরে বসে আছি, অসহ্য লাগছে। ন্যাপকিনটাও বোধহয় ড্যামেজ হয়ে আসছে। সময়টা 11:30 ছুঁই ছুঁই। বরটাও আসার কোনো খবর নেই। চৈত্র মাসের প্রায় শেষ দিক চলছে। আজকে হয়তো কালবৈশাখী ঝড় উঠতে পারে। আমার আবার ঝড়ের সময় ভয়টা একটু বেশিই লাগে। আজ প্রথম রাত বিয়ের। মানুষটাকে আজই প্রথম দেখেছি বিয়ের সময়, আর দেখা হয়নি আগে। বাবাই বিয়ের সব কথা পাকাপোক্ত করেছেন। বাবার প্রতি বিশ্বাস ছিল এবং আছে। তিনি আমার জন্য কোনো খারাপ মানুষকে চুজ করতে পারেন না। তবুও এই অবস্থায় নিশ্চয়ই তিনি যদি তার পুরুষত্বের প্রভাবটা খাটায় তাহলে অনেক কষ্টকর হয়ে যাবে। বিশ্বাস তো আর করা যায় না। খুব অস্বস্তি লাগছে। সেই 11টা বাজে এই বদ্ধ ঘরটায় আমায় রেখে গেছেন আমার ননদী। তার আচরণটাতে বুঝতে পেরেছি 8-10টা ননদের মতো তিনি নন। বাকিটা পরে বোঝা যাবে। মনে আতঙ্ক, শরীরটাও ভালো লাগছে না। মনে এতটা আতঙ্ক থাকতো না যদি না শরীরটা ভালো থাকতো। আতঙ্কটা ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে। অজানা একজন মানুষ, তার উপর ওনার পুরো অধিকার আছে আমার উপর, যদিও আমারও আছে তার উপর। তবুও সে যদি চায়, আমি কি না করতে পারবো? সে তো আর একটা মেয়ের এই অসহনীয় যন্ত্রণার কথাটা বুঝতে পারবে না। সে তো নিজের ক্ষুধাটা নিবারণ করবে। এতে যে আমার জীবনটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। ঘড়ির কাঁটা এখন 11:50। বাহিরে ঝুম বৃষ্টি, সাথে অতি বেগে বাতাস বইছে। একলা ঘরে বসে আছি। ঘরটা মোটামুটি ভালো করেই ফুল দিয়ে সাজানো। খুব সুন্দর সুগন্ধ আসছে ফুলের। হুট করেই ঘরের দরজাটা খুলে কেউ একজন কাক ভেজা হয়ে রুমে প্রবেশ করলো। হাতে একটা বাক্স আর একটা শপিং ব্যাগ। দেখেই বুঝতে পারলাম এতক্ষণ যার জন্য এই একলা ঘরে অপেক্ষা করছিলাম উনিই সেই মানব। আমার হাতে শপিং দিয়ে বলে উঠল, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসো। আমি মুখ দিয়ে কিছু না বলে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সম্মতি জানিয়ে ওয়াশরুমে চলে আসলাম। ব্যাগটা খুলে দেখলাম একটা সুতি 1 পিস জামা, সাথে একটা প্লাজো, সাথে একটা প্যাকেট করা জিনিস। প্যাকেটটা খুলে দেখি যে একটা ন্যাপকিনের প্যাকেট। কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে ঠাই দাঁড়িয়ে রইলাম। মাথায় কিছুই আসছে না। লোকটা বুঝলো কি করে? আর কিছু ভাবতে পারবো না। বেরিয়ে একবারে জিজ্ঞেস করে নিলে জানা যাবে। এই মুহূর্তে আমার কাজ আমি করি। চেঞ্জ করে এসে দেখি উনিও ভেজা কাপড় চেঞ্জ করে একটা স্যান্ডু গেঞ্জি গায়ে দিয়েছেন, সাথে একটা লুঙ্গি পরেছেন। পুরোই বাঙালি। বডিটাও জোস বানিয়েছেন। শ্যামবর্ণের মানুষটা। মুখে তেমন দাড়ি নেই, থুতনিতে হালকা কিছু দাড়ি ছোট ছোট। ফোনে যেন কি করছিল। আমি এসে বললাম, উফ। এভাবে গলা ঝাঁকা না দিয়ে মুখ দিয়ে কথা বলতে কি কোনো সমস্যা? সে আমাকে বলল। আমি বললাম, না তো, তা না। সে বলল, তাহলে? আমি বললাম, কিছু না। সে বলল, কিছু বলবে? আমি বললাম, হুম। সে বলল, বলো। আমি বললাম, আমার যে ওটা লাগতো আপনি বুঝলেন কি করে? সে বলল, বিয়ের সময় তোমার অস্থিরতার দ্বারাই বুঝতে পেরেছি। অস্থিরতাটা হয়তো অন্য দিক থেকেও ছিল। আমি বললাম, তবে বসতে আনিজি ফিল করাটা। এতটুকু বলেই সে থেমে গেল। আমি বললাম, হুম। বসা থেকে উঠে টেবিলের উপরে থাকা বক্সটা খুলে আমায় কাছে ডাকলো। একটা কেক রাখা। সে আমাকে বলল, শুভ জন্মদিন মিস অনু। অবাক হয়ে লোকটার মুখের দিকে তাকিয়ে রইলাম। লোকটা জানলো কি করে, যেখানে আমি নিজেই ভুলে গিয়েছি আজ আমার জন্মদিন। পরপর 2টা বিস্ময় আমায় বিস্মিত করে দিয়েছে। সরি, তোমাকে একটু বেশি ওয়েট করতে হয়েছে। শুধু কেকটা হলে বন্ধুদের বললে ওরা নিয়ে আসতো। তবে তোমার অতি প্রয়োজনীয় জিনিসটা তো ওদের দিয়ে আনাতে পারি না, তাই না? সে আমাকে বলল। আমি বললাম, আপনি জানলেন কি করে আজ আমার জন্মদিন? সে আমাকে বলল, নিখানামাতে স্বাক্ষর করার সময় তোমার জন্ম তারিখটা আমার চোখে পড়েছিল। ভাবলাম আজ রাতটা না হয় এই বিষয় নিয়ে অন্তত স্মৃতিময় করা যেতে পারে। লোকটার কথা বলার অঙ্গি ভঙ্গিগুলো দেখছি আর অবাক হচ্ছি। কেকটা
কেটে একে অপরকে খাইয়ে দিলাম। শোনো, ঘুমিয়ে পড়ো, তোমার ঘুমানোর দরকার, সে বলল। আমি বললাম, আপনি ঘুমাবেন না? সে বলল, দুজনে ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম ভাঙার সাথে সাথেই অবাক হয়ে চেয়ে রইলাম, কিছু বলার ভাষা আমার নেই। আজ এই পর্যন্তই। এরকম মিষ্টি মধুর ভালোবাসার গল্প পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে এবং আমার পেজের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানাবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। নেক্সট পর্ব খুব তাড়াতাড়ি আসতেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।